আহমেদ বাউনি একাডেমি অনলাইন স্কুল অ্যান্ড কলেজে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অ্যাসাইনমেন্টের কাজ শুরু করে দিয়েছো। অর্থাৎ আমাদের যে পরিণতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপর যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটার উপর আজকে আমি তোমাদের ধারণা দিব। যেমন দেখো, আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে পরিণতি ও সুশাসন প্রথম পত্রের পরিণতি ও সুশাসন পরিচিতি। এটার উপরই আমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা দেখো, এখানে অ্যাসাইনমেন্টের নাম্বার হচ্ছে 1 এবং অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। এম হোয়াইটের এই সংজ্ঞার আলোকে পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ও পরিধির ক্রমবিকাশ সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটা আমরা যখন লিখব তখন কোন বিষয়গুলো এটার অন্তর্ভুক্ত থাকবে এখানে সেটাও দিয়ে দেওয়া হয়েছে। যেমন দেখো, নির্দেশনা, তোমরা যে কোশ্চেনটা পেয়েছো ওখানে দেখো নির্দেশনা দেওয়া আছে সংকেত, ধাপ অথবা পরিধি। অর্থাৎ এখানে দেখো, এই অ্যাসাইনমেন্টটা যখন আমরা লিখব তখন কোন বিষয়গুলো অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এখানে দেখো দেওয়া হচ্ছে যে প্রথমেই যে জিনিসটা আমাদেরকে লিখতে হবে, পরিণতি ও সুশাসনের ধারণা অবশ্যই থাকতে হবে এই অ্যাসাইনমেন্টের ভিতরে। তারপরে হচ্ছে পরিণতি ও সুশাসনের পরিধি আমাকে লিখতে হবে। তারপরে হচ্ছে এখানে সুশাসনের বৈশিষ্ট্যও আমাকে লিখতে হবে এবং সবশেষে পরিণতি ও সুশাসনের ক্রমবিকাশ এই বিষয়টাও আমাকে সুন্দর করে সেখানে উপস্থাপন করতে হবে। তাহলে আজকে আমি এই বিষয়গুলোর উপর ধারণা দিব এবং তোমরা এই ধারণার উপর ভিত্তি করে নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে সুন্দর করে অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। আমি এই বিষয়গুলোর উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমরা এই বিষয়টা আগেও পড়েছি, ফার্স্ট ইয়ারে আমরা পড়েছি। তারপরেও তোমাদের সহজ করার জন্য আমি আরেকবার এই বিষয়গুলোর উপর ধারণা দিচ্ছি এবং এই বিষয়গুলা তোমরা নিজেদের মতো করে সুন্দর করে সৃজনশীলতা কাজে লাগিয়ে অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। দেখো, এখানে প্রথমেই যে জিনিসটা বলা হচ্ছে পৌরনীতি ও সুশাসনের ধারণা, এটা অর্থাৎ পৌরনীতি সাধারণভাবে হচ্ছে কি যে নাগরিকতা সম্পর্কীয় বিজ্ঞান। তাহলে দেখো, পৌরনীতি এই কথাটা হচ্ছে, এই শব্দটা এসেছে সংস্কৃত ভাষার শব্দ থেকে পুর বা পুরী থেকে। পুর বা পুরী শব্দের অর্থ হচ্ছে কি নগর বা শহর, এবং এই নগর বা শহরে যারা বাস করতো তাদেরকে বলা হতো পুরবাসী। তাহলে দেখো, শব্দগত দিক থেকে পৌরনীতি অর্থ হচ্ছে নাগরিকতা সম্পর্কীয় বিষয় বা বিজ্ঞান। তেমনি দেখো, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পৌরনীতির আমরা জানি সিভিক্স, যেটা এসেছে ল্যাটিন শব্দ, ল্যাটিন দুটা শব্দ থেকে, সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তাহলে দেখো, এই সিভিক শব্দটিরও শব্দগত অর্থ হচ্ছে কি নাগরিকতা সম্পর্কীয় বিষয় বা বিজ্ঞান। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলা পৌরনীতি এবং ইংরেজি সিভিক শব্দ দুটির উৎপত্তিগত দিক থেকে একই এবং এই দুইটারই শাব্দিক অর্থ হচ্ছে কি নাগরিকতা সম্পর্কীয় বিষয় বা বিজ্ঞান। তাহলে সাধারণভাবে আমরা সিভিক্স বা পরিণতি বলতে কি বোঝাবো? সাধারণভাবে আমরা বলবো কি যে আধুনিক রাষ্ট্রের নাগরিকদের আচরণ, কার্যাবলী এবং তাদের বিভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবন সম্পর্কে জ্ঞান দান করে বা আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে তাই হলো সিভিক্স বা পৌরনীতি। তাহলে আমরা সাধারণভাবে সিভিক্স বা পৌরনীতি বলতে কি বোঝায় সেই সম্পর্কে জানলাম এবং শব্দগত অর্থের দিক থেকেও আমরা জানলাম যে পৌরনীতি বলতে কি বোঝায়।
এবার আসো দেখো যে হোয়াইটের মতে আমরা কিন্তু এটা অ্যাসাইনমেন্টের দেখেছি যে এখানে হোয়াইটের সংজ্ঞার আলোকে আলোচনা করতে বলা হয়েছে। তাহলে হোয়াইটের সংজ্ঞাটা কি? দেখো, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। আবার দেখো তিনি আরেকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা হচ্ছে কি, তিনি তার দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেছেন যে পরিণতি হচ্ছে জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে এখানে দেখো তিনি পরিণতির সংজ্ঞায় নাগরিকতার 6টা গুরুত্বপূর্ণ দিকের উল্লেখ করেছেন। যেমন দেখো তিনি বলেছেন নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক মানবতার সাথে জড়িত সকল বিষয়ের কথা তিনি বলেছেন। তাহলে আসো এবার আমরা এই যে সংজ্ঞাগুলোর আলোকে ওনার যে সংজ্ঞাটা দিয়েছেন যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি, এবং তিনি আরও বলেছেন কি পরিণতি হচ্ছে জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। এটার আলোকে আসো আমরা দেখি যে পরিণতি ও সুশাসনের পরিধি এবং বিষয়বস্তু। এখানে দেখো প্রথমেই যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে নাগরিকতা বিষয়ক। আমরা জানি পৌরনীতি ও সুশাসন হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এখানে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেমন নাগরিকতার অর্থ, প্রকৃতি, নাগরিকতা অর্জন, বিলোপ, সুনাগরিকতার শিক্ষা অর্থাৎ সুনাগরিকের দায়িত্ব কর্তব্য, তাছাড়া সুনাগরিকতা আমরা কিভাবে অর্জন করব, তারপরে হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্যবোধ প্রভৃতি সম্পর্কে এই পরিণতি ও সুশাসনে আলোচনা করা হয়ে থাকে। এই কারণে পরিণতি ও সুশাসনকে বলা হচ্ছে কি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তারপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কি যে মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা করে পরিণতি ও সুশাসন, অর্থাৎ এটা হচ্ছে পরিণতি ও সুশাসনের পরিধির অন্তর্ভুক্ত। যেমন আমাদের আদি প্রতিষ্ঠান হচ্ছে কিন্তু পরিবার, এই পরিবারের সম্প্রসারণ বা পরিবারের গঠন, তারপরে হচ্ছে পরিবারের বর্তমান এবং অতীত রূপ, তারপরে পরিবারের কার্যাবলী, সমাজের বিকাশ, সামাজিক পরিবর্তনের প্রকৃতি, কারণসমূহ, তারপরে হচ্ছে গিয়ে সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রের প্রকৃতি ও উৎপত্তির ইতিহাস, বিকাশের ধারা প্রভৃতি সম্পর্কে পরিণতি ও সুশাসনে আলোচনা করা হয়। বিধায় মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা হচ্ছে পরিণতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। তারপরে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কি যে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে আলোচনা। যেমন রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে আমরা বুঝি রাষ্ট্র, এই রাষ্ট্রের সংজ্ঞা, উৎপত্তির ইতিহাস, রাষ্ট্রের উপাদান, তারপরে হচ্ছে সংবিধান, সরকারের প্রকৃতি, শ্রেণী বিভাগ, সরকারের বিভিন্ন অঙ্গ বা বিভাগের গঠন, কার্যাবলী, তারপরে দেখো যে নির্বাচন ও নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল, জনমত, এই প্রভৃতি রাজনৈতিক প্রতিষ্ঠান বা সংগঠন সম্পর্কে পরিণতি আলোচনা করে থাকে। বিধায় পরিণতি ও সুশাসন পরিধির অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে আলোচনা। তারপরে দেখো আরেকটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক তত্ত্ব, যেমন পরিণতি রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতবাদ সম্পর্কে আলোচনা করে থাকে। তারপরের পয়েন্ট হচ্ছে দেখো সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা, যেমন আইন, স্বাধীনতা, সাম্য, এগুলার সংজ্ঞা, এগুলার শ্রেণী বিভাগ, এগুলার আইনের সাথে এগুলোর সম্পর্ক, তারপরে হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচ, আইন ও নৈতিকতার সাথে সম্পর্ক, সাম্যের প্রকারভেদ, স্বাধীনতার সাথে সাম্যের সম্পর্ক, এই প্রভৃতি বিষয় সম্পর্কে পরিণতি ও সুশাসন আলোচনা করে থাকে। অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে পরিণতি ও সুশাসনের পরিধির অন্তর্ভুক্ত। তারপরে দেখো হোয়াইটের যে আমরা সংজ্ঞাটা পড়েছিলাম সেখানে তিনি কিন্তু নাগরিকতার বিভিন্ন দিকের কথা উল্লেখ করেছেন, যেমন স্থানীয় দিক, জাতীয় দিক, আন্তর্জাতিক দিক।
তাহলে এখানে দেখো স্থানীয় দিক সম্পর্কেও পরিণতি ও সুশাসনে আলোচনা করা হয়ে থাকে নাগরিকতার। যেমন দেখো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এই সবগুলা প্রতিষ্ঠান বা সংস্থার প্রকৃতি, সংগঠন, কার্যাবলী, বিকাশ সম্পর্কেও পরিণতি ও সুশাসন আলোচনা করে থাকে। তারপরে দেখো নাগরিকতার জাতীয় দিক সম্পর্কেও পরিণতি ও সুশাসনে আলোচনা করা হয়ে থাকে। যেমন জাতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমি, জাতীয় স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ধাপে ধাপে যে নেতাদের অবদান, তারপরে জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, সরকার, জনমত, রাজনৈতিক দল, এই সমস্ত বিষয়ে জাতীয় বিষয়গুলো নিয়েও পরিণতি ও সুশাসনে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ এই বিষয়গুলোও হচ্ছে পরিণতি ও সুশাসনের পরিধি বা বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। তারপরে দেখো যে নাগরিকতার আন্তর্জাতিক দিক সম্পর্কেও পরিণতি ও সুশাসনে আলোচনা করা হয়ে থাকে। আমরা জানি বর্তমান যুগ হচ্ছে কি বিশ্বায়নের যুগ। এখানে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে যোগাযোগ রক্ষা করে চলে, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়। ফলে এভাবে গড়ে উঠেছে বিভিন্ন আঞ্চলিক আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠান। যেমন দেখো জাতিসংঘের কথা আমরা বলতে পারি, কমনওয়েলথের কথা বলতে পারি, ওআইসির কথা বলতে পারি। এইগুলার গঠন, বিকাশ, উদ্দেশ্য, কার্যাবলী প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে এই পরিণতি ও সুশাসনে। ফলে এটাও হচ্ছে পরিণতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। তারপরে দেখো ইএম হোয়াইটের সংজ্ঞায় কিন্তু তিনি তিনটা নাগরিকের দিকের কথাও বলেছেন, যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে পরিণতি ও সুশাসন কি হচ্ছে? নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েও আলোচনা করছে। যেমন অতীতে নাগরিকতার অধিকার ও কর্তব্য কেমন ছিল সে সম্পর্কেও পরিণতি ও সুশাসন আলোচনা করে। আবার বর্তমানে নাগরিকের অধিকার এবং কর্তব্য কেমন সেই বিষয় নিয়েও পরিণতি ও সুশাসন আলোচনা করে। এবং ভবিষ্যতে কেমন হবে নাগরিকের অধিকার এবং কর্তব্য বা কেমন হওয়া উচিত সে সম্পর্কেও কিন্তু পরিণতি ও সুশাসন ইঙ্গিত দান করে থাকে। তাহলে আমরা বলতে পারি কি যে পরিণতি ও সুশাসনের পরিধির অন্তর্ভুক্ত হচ্ছে কি নাগরিকতার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দিক। তারপরে দেখো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি সুনাগরিকতার শিক্ষা। এই যে একজন নাগরিক কিভাবে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, না সুনাগরিকতা অর্জনের গুণাবলী। যেমন আমরা জানি সুনাগরিকের গুণ তিনটি: বুদ্ধি, বিবেক, আত্মসংযম। এই গুণগুলা কিভাবে একজন নাগরিক নিজের মধ্যে নিয়ে আসবে, অর্থাৎ সুনাগরিকতার শিক্ষা সম্পর্কেও কিন্তু পরিণতি ও সুশাসনে আলোচনা করা হয়ে থাকে। তাহলে সুনাগরিকতার শিক্ষা সম্পর্কিত আলোচনাও পরিণতি ও সুশাসনের পরিধি বা বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। তারপরে দেখো রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়েও পরিণতি ও সুশাসনে আলোচনা করা হয়ে থাকে। যেমন আমাদের সেই ব্রিটিশ শাসনের ইতিহাস থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত সমস্ত রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়েও কিন্তু পরিণতি ও সুশাসন আলোচনা করে থাকে। যেমন 1905 সালের বঙ্গভঙ্গ, 1940 সালের লাহোর প্রস্তাব, 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের সাধারণ নির্বাচন এবং 1971 সালের মুক্তিযুদ্ধ। সমস্ত বিষয় নিয়ে পরিণতি ও সুশাসন আলোচনা করে থাকে। ফলে এই রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে আলোচনাও পরিণতি ও সুশাসনের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। তাহলে আমরা ধারণা পেলাম যে পরিণতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু যখন আমরা লিখব, কোন বিষয়গুলোকে হাইলাইট করে আমাদেরকে লিখতে হবে। এবার আসো তোমাদের অ্যাসাইনমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে সুশাসনের বৈশিষ্ট্য তোমাদেরকে উল্লেখ করতে হবে। সুশাসনের বৈশিষ্ট্য উল্লেখ করার আগে সুশাসন সম্পর্কে কিছুটা আমাদের ধারণা দিতে হবে। যেমন দেখো সুশাসন ধারণাটি বিশ্ব ব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা। এটা 1989 সালে বিশ্ব ব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন অর্থাৎ গুড গভর্নেন্স প্রত্যয়টি ব্যবহার করা হয়। অর্থাৎ সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। তাহলে সুশাসন সম্পর্কে জানার আগে আমাদের জানা প্রয়োজন শাসন বা গভর্নেন্সটা কি। গভর্নেন্স হচ্ছে কি? গভর্নেন্সকে রাজনৈতিক ব্যবস্থায় শাসনের ব্যবস্থা হিসেবে দেখা হয়। শাসন শব্দটির সাথে সু প্রত্যয় যোগ করে সুশাসন বা গুড গভর্নেন্স শব্দটির প্রকাশ ঘটানো হয়েছে। এর ফলে সুশাসনের অর্থ দাঁড়িয়েছে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন। তাহলে সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? গুড গভর্নেন্স।
আর বাংলায় দেখো শাসনের আগে সুপ্রত্যয়টি যোগ করে সুশাসন শব্দটির প্রকাশ ঘটানো হয়েছে। এবার আসো দেখো সাধারণভাবে আমরা কি বলতে পারি, সুশাসনটা কি? প্রশাসনে যদি জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা থাকে, এতে যদি অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে, বাক স্বাধীনতা সহ সকল রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন, আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা বা দায়িত্বশীলতার নীতি কার্যকর থাকে, তাহলে সে শাসনকে সুশাসন বা গুড গভর্নেন্স বলে। এই সংজ্ঞাতে আমরা সুশাসনের বেশিরভাগ বৈশিষ্ট্যটারই উল্লেখ দেখতে পাচ্ছি। যেমন দেখো এখানে জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতার কথা বলা হচ্ছে, অংশগ্রহণের সুযোগের কথা বলা হচ্ছে, বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে, রাজনৈতিক স্বাধীনতার সুরক্ষার কথা বলা হচ্ছে, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন, আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতার কথা বলা হচ্ছে। অর্থাৎ যে শাসনে এই বিষয়গুলা অন্তর্ভুক্ত থাকবে সেই শাসন ব্যবস্থাকেই আমরা কি বলবো? সুশাসন বলবো বা গুড গভর্নেন্স বলবো। এবার আসো একজন বিজ্ঞানীর সঙ্গে আমরা দেখি যে ম্যাককর্নি কি বলেছেন, যে সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। তারপরে আসো আমরা দেখি বিশ্ব ব্যাংকের মতে সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। আবার দেখো 2000 সালে বিশ্ব ব্যাংক প্রকাশ করে যে সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসন 4টি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল। এই 4টি স্তম্ভ হলো দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ। তাহলে আমরা যে সংজ্ঞা পড়েছিলাম, সংজ্ঞার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করেছি। যেমন সুশাসনের বৈশিষ্ট্য কি কি হবে? গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে সুশাসন হতে হলে শাসন ব্যবস্থায় অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে, বৈধতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, অর্থাৎ কাজকর্মে বৈধ থাকতে হবে, কাজকর্মগুলা স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে। তারপর হচ্ছে এখানে অংশগ্রহণের সুযোগ থাকবে, অর্থাৎ জনগণ শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, কথা বলার এখানে স্বাধীনতা থাকতে হবে, রাজনৈতিক স্বাধীনতা থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে। অর্থাৎ আইনের অনুশাসন অর্থ হচ্ছে কি, আইনের চোখে সবাই সমান, বিনা অপরাধে কাউকে গ্রেফতার করা যাবে না এবং বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা থাকতে হবে। তাহলে কোনো প্রশাসনে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে সেই শাসনকে আমরা কি বলবো? সুশাসন বলবো। তাহলে সুশাসনের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। এবার আসো বলা হচ্ছে কি, পরিণত সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে তোমাদেরকে ধারণা দিতে বলা হয়েছে। আমরা কিন্তু আগেই পড়েছি যে পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি? সিভিক্স, যেটা ল্যাটিন দুটা শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। এদের অর্থ আমরা জানি। সিভিক্স শব্দের অর্থ হচ্ছে নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। আর আমরা এটাও জানি যে প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্রের উদ্ভব ঘটেছিল এবং তখন এক একটি নগরই ছিল এক একটি রাষ্ট্র। এদের মধ্যে আমরা এথেন্স ও স্পার্টার কথা উল্লেখ করতে পারি। সে সময় নগর রাষ্ট্রগুলোর আয়তন ছিল বর্তমান সময়ের একটি জেলা শহরের ন্যায় এবং লোক সংখ্যাও ছিল খুবই কম। নগর রাষ্ট্রের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত, অর্থাৎ সামরিক ও বেসামরিক কাজে সরাসরি এবং সক্রিয় অংশগ্রহণ করত, তারাই কেবল নাগরিক অধিকার ভোগ করত। প্রাচীনকালে নগর রাষ্ট্রের কথা আমি বলছি, কিন্তু বর্তমানে নগর রাষ্ট্র নেই। বর্তমানে
রাষ্ট্র ব্যবস্থাটা হচ্ছে কি জাতীয় রাষ্ট্র হিসেবে পরিচিত, অর্থাৎ বর্তমানে পৌরনীতিকে শুধুমাত্র শব্দগত অর্থে আলোচনা করা হয় না, কেননা বর্তমান রাষ্ট্রগুলো প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র নয়, বরং এগুলো এখন জাতি রাষ্ট্র হিসেবে পরিচিত। প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলো অপেক্ষা বর্তমানের জাতি রাষ্ট্রগুলো আয়তনে যেমন বড়, জনসংখ্যাও তেমনি বেশি। এসব জাতি রাষ্ট্রের নাগরিক জীবন এবং কার্যাবলী জটিল ও বহুমুখী। তাহলে দেখো, আধুনিক রাষ্ট্রের নাগরিকদের ভূমিকা ও কার্যাবলী আচরণ পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে তাই হলো পৌরনীতি। অর্থাৎ বর্তমানে রাষ্ট্রগুলো হচ্ছে জাতি রাষ্ট্র এবং এই রাষ্ট্রের আয়তন যেমন বেশি তেমনি জনসংখ্যাও অনেক বেশি, ফলে এই জাতি রাষ্ট্রের নাগরিকের জীবন এবং কার্যাবলীও ব্যাপক, বহুমুখী এবং জটিল। ফলে দেখো, আধুনিক রাষ্ট্রের নাগরিকদের ভূমিকা ও কার্যাবলী আচরণ পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে তাই হলো পৌরনীতি। তাহলে দেখো, পৌরনীতি সামাজিক বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা, আর সামাজিক বিজ্ঞান হলো গতিশীল বিজ্ঞান। সুতরাং গতিশীল বিজ্ঞান হিসেবে পৌরনীতিতে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে, যা এর পরিধিকে সম্প্রসারিত করছে। অর্থাৎ সময়ের সাথে সাথে পৌরনীতির পরিধি এবং বিষয়বস্তুও সম্প্রসারিত হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে। আবার দেখো, সুশাসন বর্তমান বিশ্বে একটি বহুল ব্যবহৃত শব্দ। সুশাসন প্রত্যয়টি ব্যবহার ও আলোচনা সম্প্রতিকালে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সুশাসনের ধারণা নতুন না হলেও এর আলোচনা বা বিষয়টির অবতারণা হয়েছে ধীরে ধীরে, হঠাৎ করে না। পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশের অভিযাত্রা সমান্তরাল না হলেও সম্পূরক। সুশাসনের ক্ষুদ্র ক্ষুদ্র অনুষঙ্গ নিয়ে পৌরনীতির বিকাশ ঘটেছে। আবার পৌরনীতির শ্রেণীবদ্ধ আলোচনা থেকে সুশাসন সমৃদ্ধ হয়েছে। এবার আসো দেখো, এখানে বলা হচ্ছে যে সুপ্রাচীন কালে প্লেটো ও এরিস্টটল, আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন এরিস্টটল। এখানে দেখো, প্লেটোর একটি বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক এবং এরিস্টটলের বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য পলিটিক্স। ওনারা দুজনই তাদের এই বিখ্যাত গ্রন্থে সুশাসনের জন্য চিন্তাভাবনা ও আলোচনা করেছেন। অর্থাৎ তাদের এই বিখ্যাত গ্রন্থে আমরা সুশাসনের জন্য চিন্তাভাবনা ও আলোচনা পেয়ে থাকি। তারপরে দেখো, সুশাসনের জন্য প্লেটো দার্শনিক রাজার শাসনের কথা বলেছিলেন, অন্যদিকে সুশাসনের জন্য এরিস্টটল আইনের শাসনের কথা বলেছেন। প্লেটো সুশাসনের জন্য রাজতন্ত্রকে সমর্থন করেছিলেন এবং অন্যদিকে এরিস্টটল রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও পলিটিকে উত্তম সরকার ব্যবস্থা বলে সমর্থন করেছিলেন। এরূপে দেখো, প্রখ্যাত দার্শনিকদের চিন্তাভাবনার ফসল হিসেবে পৌরনীতির বিষয়বস্তু ও সুশাসন বিকাশ লাভ করেছে। তারপরে দেখো, আধুনিক যুগে এসে সুশাসনের জন্য বিস্তর চিন্তাভাবনা হয়েছে এবং রাষ্ট্রচিন্তা বিকশিত হয়েছে। যেমন আধুনিক যুগের চিন্তাবিদদের কথা আমরা বলি ম্যাকিয়াভেলি, জন লক, টমাস হবস, জ্যাজেক রুশো, কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার, মন্টেস্কু। এই সমস্ত চিন্তাবিদগণ কি করেছেন? রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সুশাসনের জন্য চিন্তাভাবনা করেছেন এবং মতামত ব্যক্ত করেছেন। তাদের চিন্তা ও মতামত সমগ্র বিশ্বকে আলোড়িত করেছে। সুতরাং প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের সুশাসনের চিন্তা ভাবনার প্রেক্ষাপট থেকে সরকার ব্যবস্থা, আইন ও আইনের শাসন, ব্যক্তি স্বাধীনতা, সাম্য, সার্বভৌম ক্ষমতা, আইনসভা, ক্ষমতার ভারসাম্য নীতি, আমলাতন্ত্র, স্বাধীন বিচার ব্যবস্থা ইত্যাদি নানা বিষয় পৌরনীতির শ্রেণীবদ্ধ আলোচনার অনুষঙ্গ হিসেবে গৃহীত হয়েছে। অর্থাৎ প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগে সুশাসনের চিন্তাভাবনার প্রেক্ষাপট থেকে যে বিষয়গুলোর উদ্ভব ঘটেছে, যেমন সরকার, আইনের শাসন, ব্যক্তি স্বাধীনতা, সাম্য, ক্ষমতার ভারসাম্য নীতি, স্বাধীন বিচার ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলো কি হয়েছে? পৌরনীতির আলোচনার বিষয়বস্তু হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
তাহলে আমরা বলতে পারি যে আধুনিক গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্রের অপরিহার্য বিষয় হিসেবে সুশাসনের প্রসঙ্গটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং কল্যাণমুখী প্রশাসনের জন্য সুশাসন প্রতিষ্ঠা আজ সর্বজনীন দাবিতে পরিণত হয়েছে। তাই নোবেল বিজয়ী অমর্ত্য সেন তার ডেভেলপমেন্ট ভার্সেস ফ্রিডম গ্রন্থের মুখবন্ধে বলেছেন, উন্নয়ন অর্থ হচ্ছে পরাধীনতার অবসান, আর সামাজিক শান্তি নিশ্চিত করার উপায় হচ্ছে সুশাসন। তাই সুশাসনের বিষয়টি আজ পৌরনীতিতে গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। সুশাসন আধুনিক সমাজ ও রাষ্ট্রের অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে। অর্থাৎ সুশাসনের বিষয়টি পৌরনীতিতে খুবই গুরুত্বের সাথে আধুনিক যুগে আলোচিত হচ্ছে, আলোচনা করা হচ্ছে। ফলে সুশাসনটা কি হচ্ছে, আধুনিক সমাজ ও রাষ্ট্রের অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে। এভাবেই আমরা দেখতে পাচ্ছি পৌরনীতির সাথে সুশাসনের ক্রমবিকাশটা ধাপে ধাপে হয়েছে। তাহলে আমরা পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কেও ধারণা পেলাম। তোমরা আমার এই আলোচনার মাধ্যমে পৌরনীতি ও সুশাসনের ধারণা, পৌরনীতি ও সুশাসনের পরিধি, সুশাসনের বৈশিষ্ট্য এবং পৌরনীতি ও সুশাসনের ক্রমবিকাশ সম্পর্কে জানতে পেরেছ। তোমরা নিজেদের সৃজনশীলতার মাধ্যমে এই বিষয়গুলো তোমাদের অ্যাসাইনমেন্টে উপস্থাপন করবে। নিজস্ব লেখনীর মাধ্যমে সুন্দরভাবে স্পষ্ট করে ধারণা দিবে, সংজ্ঞাটা লিখবে এবং হাতের লেখা যাতে সুন্দর হয়, স্পষ্ট হয়, উপস্থাপন কৌশলটা যাতে সুন্দর হয় এই দিকে খেয়াল রাখবে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবে। আশা করি আমার আজকের এই আলোচনার মাধ্যমে তোমরা উপকৃত হবে। এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।